প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থেকে নির্দিষ্ট নিয়মে পড়ালেখা করছো। আজকে আমাদের বিষয় উৎপাদন ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র, বিপণন। আমরা গত ক্লাসে বিপণন কি, বিপণনের বৈশিষ্ট্য পড়েছিলাম। আজ আমরা বিপণনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। বিপণনের গুরুত্ব আলোচনা করার আগে আমরা যদি বলি যে বিপণন কেন করা হয়, এই বিষয়ে আমরা যদি একটু আলোচনা করে নেই, তাহলে বিপণনের গুরুত্ব বুঝতে আমাদের একটু সহজ হবে। প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি এবং রাত্রে ঘুমাতে যাই। এই যে একটা নির্দিষ্ট সময় আমরা দৈনন্দিন কত জিনিস ব্যবহার করে থাকি। আমাদের এই প্রত্যেক দিনের ব্যবহার্য জিনিসগুলো আমরা কিভাবে পেয়ে থাকি। দেখা যাচ্ছে কি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমাদের সামনে এক কাপ চা হলে ভালো লাগে, কিন্তু এই চাটা কি আমাদের কাছেই উৎপাদিত হয়? হয় না তো। তাহলে দেখা যাচ্ছে কি যে এক জায়গায় উৎপাদিত চা আমরা ঘরে বসে পেয়ে যাচ্ছি। এমনকি প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষেরাও বিভিন্ন দূর দূরান্তের পণ্য ব্যবহার করে থাকে। কিসের মাধ্যমে? শুধুমাত্র এই বিপণনের মাধ্যমে। বিপণন আছে বলে যেমন ভোক্তারা অনেক সুবিধা ভোগ করতে পারে, তেমনি উৎপাদনকারীরাও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারে। আমরা গত ক্লাসে যখন বিপণন সম্পর্কে আলোচনা করেছিলাম, বিপণনের বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম, অনেক কথাই জেনেছিলাম। আজকে আমরা এই বিপণনের গুরুত্ব পড়তে গিয়ে আমরা পুরনো কথা যদি একটু মনে করি, তাহলে আমরা দেখব যে বিপণন সম্পর্কে আমাদের এমন একটি কথা বলা ছিল যে বিপণন হচ্ছে উৎপাদনের পূর্ব থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলীকে বিপণন বলে। তো আমরা এই যাবতীয় কার্যাবলীর মধ্যে কি রেখেছিলাম? সেখানে ছিল তোমার পরিকল্পনা ছিল, তারপরে হচ্ছে ক্রয় বিক্রয়, বিজ্ঞাপন, তোমার মোড়কীকরণ, বিক্রয় প্রসার, এ সমস্তগুলো ছিল। তো আমরা যেটা বলছি যে আমরা ঘরে বসে অনেক দূরের পণ্য পেতে পারি বিপণনের মাধ্যমে। দেখা যাচ্ছে কিভাবে? সময়গত উপযোগ সৃষ্টি করে, স্থানগত উপযোগ সৃষ্টি করে, পরিবহনের মাধ্যমে। তো পরিবহনও একটা বিপণনের কাজের মধ্যে ছিল। তারপরে হচ্ছে প্রচার প্রসার, বিজ্ঞাপন যেটাকে বলা হয়, এই সমস্ত কাজের মাধ্যমে আমরা কিন্তু ঘরে বসে অনেক নতুন নতুন পণ্য, এমনও হয় যে আমরা কখনো কোনো পণ্য দেখিনি, হঠাৎ বাজারে গিয়ে একটা বিজ্ঞাপন দেখতে পেলাম, দেখেই আমরা পণ্যটি কিনে এলাম। এখন হচ্ছে কি, এই পণ্যটা সম্পর্কে তো আমার কোনো ধারণাই ছিল না, কিন্তু যখন পণ্যটি সম্পর্কে আমি জানলাম তখনই আমি পণ্যটা নিতে পারলাম। আর এটি কিভাবে সম্ভব হলো? বিপণনের মাধ্যমে। তাহলে আমরা দেখছি কি যে প্রতিনিয়ত বিপণন আমাদের সাথে জড়িত। বর্তমান সময় বিপণনের যুগ, বিপণন ছাড়া কিছু ভাবাই যায় না। এখন তাহলে আমরা এই বিপণনের গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করি। বিপণনটাকে অর্থনৈতিক দিক দিয়ে এর গুরুত্ব আলোচনা করা যায়। অর্থনৈতিক একটা দিক আছে, সামাজিক একটা দিক আছে। আমরা প্রথমে বিপণনের অর্থনৈতিক দিকটা আলোচনা করব। বিপণনের অর্থনৈতিক দিক আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা বলবো পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে পণ্য বিপণন কিভাবে ভূমিকা রাখে। আমরা জানি যে প্রতিনিয়ত বিপণনের কাজ কি? প্রতিনিয়ত ভোক্তাদের নিয়ে গবেষণা করা। কারণ হচ্ছে কি, ভোক্তাদের রুচি পছন্দ এইগুলো যদি না জানা হয় তাহলে পণ্য বিপণনে সমস্যা সৃষ্টি হয়। প্রতিনিয়ত যখন ভোক্তাদের রুচি পছন্দ নিয়ত পরিবর্তনশীল। এখন দেখা যাচ্ছে কি, যদি আমরা বাজার জরিপের মাধ্যমে কোনো উৎপাদনকারী যখন জরিপের মাধ্যমে ভোক্তাদের রুচি পছন্দগুলো জানতে পারে, তখন কি হয়? পণ্য উৎপাদন করতে সুবিধা হয়। আবার দেখা যাচ্ছে কি, এটা শুধুমাত্র বিপণনের মাধ্যমেই সম্ভব। বিপণনের মাধ্যমেই বিভিন্নভাবে ভোক্তাদের কাছে পৌঁছানো সম্ভব। একজন উৎপাদনকারী কখনোই সরাসরি চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছাতে পারে না, কিন্তু মাঝখানে যদি আমাদের বিপণন থাকে, বিপণনের মধ্যে কি থাকে? মধ্যস্থ কারবারি থাকে। বিভিন্ন মধ্যস্থ কারবারির মাধ্যমে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছানো যায়। বিভিন্ন প্রসারের মাধ্যমে, প্রসার করতে গিয়ে সেখানে বিভিন্ন ধরনের এজেন্ট থাকে, এজেন্টদের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছানো সম্ভব হয়। আর তখনই ভোক্তাদের পছন্দ সম্পর্কে জানা যায়। আর এভাবে জানার মাধ্যমেই হচ্ছে নতুন নতুন পণ্য উৎপাদন করা যায়। এছাড়াও দেখো যে বিপণন উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন? উৎপাদন যদি সঠিক হয় এবং উৎপাদনের বিপণন যদি ঠিক মতো হয়, তাহলে পণ্য সঠিকভাবে বিক্রি হয়। আর পণ্য যদি বিক্রি হয় তাহলে মুনাফা আসে, আর মুনাফা এলে নতুন নতুন পণ্য উৎপাদন সহজ হয়।
নতুন নতুন পণ্য উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়। এজন্য আমরা বলতে পারি যে বিপণন পণ্য ও সেবা উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আছে কি চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধান করে বিপণন। কিভাবে চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধান করে? আমি প্রথমেই বলেছিলাম যে আমরা ঘরে বসে অনেক দূর দূরান্তের পণ্য আমরা ব্যবহার করে থাকি। এখন হচ্ছে কি যে এই যে অনেক দূর দূরান্তের পণ্য কিভাবে আমরা ব্যবহার করে থাকি, বিপণনের একটি পর্যায়ে আছে তোমার পরিবহনের মাধ্যমে এক স্থানের পণ্য অন্য স্থানে লোকেরা ব্যবহার করতে পারে। এছাড়া আছে কি বিজ্ঞাপনের মাধ্যমে এক দেশের পণ্য বলো বা এক জায়গার পণ্য বলো লোকেরা পণ্য সম্পর্কে জানতে পারে। জানার কারণে হচ্ছে তোমার পণ্যগুলো সেইভাবে বাজারে আনা হয়। তাহলে দেখা যাচ্ছে কি যে যখন কোনো উৎপাদনকারী ক্রেতার চাহিদা সম্পর্কে জানতে পারে তখন সেই পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে। তাহলে দেখা যায় কি যে আমার পণ্য যতটুকু উৎপাদন হচ্ছে আমি যদি ততটুকুই বিক্রি করতে পারি তাহলে কি হয়, যোগান এবং চাহিদার মধ্যে সমতা সৃষ্টি হয়। তাহলে আমরা দেখতে পাই কি যে বিপণন যোগান এবং চাহিদার মধ্যে সমতা বিধান করে থাকে। এরপরে আছে কি বৃহদায়তন উৎপাদন। হ্যাঁ, আমরা একটা উৎপাদনের ক্ষেত্রে আমরা একটা কথা জানি যে উৎপাদনের পরিমাণ যখন বেশি হয় তখন একক প্রতি ব্যয় কম হয়। আর একক প্রতি ব্যয় যদি কম হয় তাহলে কম মূল্যে পণ্য বাজারে ছাড়া যায়। আর যদি পণ্য কম মূল্যে বাজারে ছাড়া যায় তখন কি হয়, তখন হচ্ছে কি ক্রেতার সংখ্যা বেড়ে যায়, কোনো পণ্যই বসে থাকে না। তো এই বিপণনের মাধ্যমে আমাদের কি হয় যে ভোক্তাদের কাছে যাওয়া যায়, ভোক্তাদের রুচি পছন্দ জানা যায়। সে কারণে হয় কি যে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়। আর হয় কি যে যখন উৎপাদন পরিমাণ বেড়ে যায় তখন কোনো পণ্যই স্বাভাবিক নিয়মে বসে থাকে না। কেমন যে পণ্য উৎপাদন করতে গেলে কিছু উপজাত দ্রব্য তৈরি হয়, এখন এই উপজাত দ্রব্যগুলো দিয়ে আবার নতুন নতুন পণ্য তৈরি করা হয়। তাহলে দেখা যায় কি যে প্রতিনিয়ত উৎপাদনের প্রসার লাভ করে, উৎপাদনের ক্ষেত্র অনেক বড় হয়। সে কারণে আমরা বলতে পারি যে বিপণন বৃহদায়তন উৎপাদনে সহায়তা করে। এরপরে আছে হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি করে। হ্যাঁ, আমি তো প্রথমেই বলেছিলাম যে আমরা এক জায়গায় বসে অন্য জায়গায় পণ্য আমরা ব্যবহার করে থাকি। স্বাভাবিক নিয়মে একটি জায়গায় সমস্ত পণ্য উৎপাদিত হয় না। সারা দেশে এমনকি সারা বিশ্বে আমরা কি করি, এখন ঘরে বসে তো অনেক বাইরের কান্ট্রির আমরা অনেক প্রোডাক্ট আমরা ব্যবহার করে থাকি। তো কিভাবে সেটা আমরা স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে, পরিবহন কি করে, এক স্থানের পণ্য অন্য স্থানে নিয়ে যায়। আর এটা কিসের মাধ্যমে? বিপণনের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি যে বিপণন স্থানগত উপযোগ সৃষ্টি করে। এরপরে হচ্ছে কি সময়গত উপযোগ সৃষ্টি করে। বিপণন সময়গত উপযোগ সৃষ্টি করে। আমরা দেখি না যে কখনো কখনো একটা পণ্য উৎপাদিত হয় একটা নির্দিষ্ট সময়, আবার সেই পণ্যটা সারা বছর ধরে ব্যবহার করতে হবে। তো এই সারা বছর ধরে ব্যবহার করতে গেলে কি করতে হয়, তখন সংরক্ষণ করে রাখতে হয়, অর্থাৎ গুদামজাতকরণ করতে হয়। তো এই গুদামজাতকরণ তো বিপণনের একটা অংশ। বিপণন কি করে, একটা পণ্য একটা নির্দিষ্ট সময়, মনে করো যে আমরা শীতকালীন যে পোশাকটা, ওই শীতকালীন পোশাকটা কিন্তু একটা নির্দিষ্ট সময় উৎপাদিত হয়। নির্দিষ্ট সময় উৎপাদিত হলে কি হবে, কিন্তু সারা বছর বিক্রি হয় না, একটা নির্দিষ্ট সময়েই বিক্রি হয়। তাহলে দেখা গেল কি এই বছর আমি পণ্য উৎপাদন করলাম, আমার কিছু পণ্য থেকে গেছে, ওই পণ্য কি আমার নষ্ট হয়ে যাবে? কারণ কি ওই সময় না আসা পর্যন্ত ওই পণ্য বিক্রি হবে না। তাহলে আমাকে কি করতে হবে, ওই সময় পর্যন্ত আমাকে সংরক্ষণ করে রাখতে হবে। তো উৎপাদনকারী কি করে, পণ্য ওই সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখে। এটা বিপণনের মাধ্যমে পণ্য সময়গত উপযোগ সৃষ্টি করতে সহযোগিতা করে। অর্থনৈতিক উন্নয়ন। বিপণন অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা সর্বক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে বিপণনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পায়, বিপণনের মাধ্যমে ভোগ বৃদ্ধি পায়, উৎপাদনের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি পায়। কেমনভাবে উৎপাদন বৃদ্ধি পায়, পণ্য যখন বেশি বেশি উৎপাদন হয় তখন বেশি বেশি বিক্রি হয়। পণ্য যখন বেশি বিপণনের মাধ্যমে যখন পণ্য বেশি বিক্রি হয় তখন উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। আর উৎপাদনের পরিমাণ বেড়ে গেলে তো বিনিয়োগ এমনিই বেড়ে যায়। আবার দেখা যাচ্ছে কি বেশি পণ্য যখন উৎপাদন হয় তখন পণ্যের একক প্রতি মূল্য কমে যায়। আর যখন একক প্রতি মূল্য কমে যায় তখন কি হয়, তখন হচ্ছে ক্রেতার সংখ্যা বেড়ে যায়। তাহলে দেখা যায় কি যে বিপণনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, ভোগ বৃদ্ধি পাচ্ছে, বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। আর এগুলো যখনই হচ্ছে তখন স্বাভাবিক নিয়মে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে বিপণন অর্থনৈতিক উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে কি করে, কৃষি ও শিল্পের সমন্বয়। আমরা দেখেছি কি যে কৃষি ক্ষেত্রে যে উৎপাদিত পণ্যগুলো
কৃষিক্ষেত্রে উৎপাদিত পণ্যগুলো শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আবার শিল্পের ক্ষেত্রে উৎপাদিত পণ্য কৃষিক্ষেত্রে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কেমন? আমরা বলি যে শিল্পক্ষেত্রের যে সার, তারপরে বিভিন্ন যন্ত্রপাতি, উৎপাদিত পণ্য, এইগুলো আমরা কি করি? আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করে থাকি। কৃষিক্ষেত্রে ব্যবহার করে আমরা কৃষির সাথে সমন্বয় করি। আবার কৃষিক্ষেত্রে উৎপাদিত পণ্য, যেমন মনে করো যে কৃষিক্ষেত্রে ধান গম উৎপাদিত হচ্ছে, এই গম থেকে আবার আটা তৈরি হচ্ছে, আটা থেকে আবার বিভিন্ন প্রকার রুটি তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে বিপণনের মাধ্যমে শিল্প এবং কৃষির মধ্যে একটা সমন্বয় তৈরি হচ্ছে। তাহলে বিপণন কি করে? কৃষি এবং শিল্পের মধ্যে সমন্বয় তৈরি করে। এরপরে আছে কি? বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন। বর্তমান সময় মুক্তবাজার অর্থনীতি, এই পরিস্থিতিতে কেউ কিন্তু নিজে আন্তর্জাতিক বাণিজ্য থেকে নিজেকে কেউ চুপ করে থাকে না, মানে বিরত রাখে না আর কি। সবসময় সবাই চায় যে আমার বাজারটি আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রসার লাভ করুক। তো সেটা কিসের মাধ্যমে সম্ভব? বিপণনের মাধ্যমে সম্ভব। আবার দেখা যাচ্ছে কি, যখনই পণ্য আন্তর্জাতিক বাজারে ছাড়া যাবে তখনই বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। আর বৈদেশিক মুদ্রা অর্জিত হলে কি হবে? নিজের প্রয়োজনীয় পণ্যগুলো আবার বিদেশ থেকে সংগ্রহ করা সম্ভব হবে। তাহলে দেখা যাচ্ছে কি যে এই বিপণনের মাধ্যমে কিন্তু বৈদেশিক বাণিজ্যের সম্প্রসার ঘটে। তাহলে দেখা যায় কি যে বিপণন বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন ঘটায়। এরপরে আছে হচ্ছে চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি। হ্যাঁ, বিপণন কি করে? নতুন নতুন পণ্যের চাহিদা সৃষ্টি করে। নতুন নতুন পণ্যের চাহিদা সৃষ্টি করে কিভাবে? নতুন নতুন পণ্য যখন আসে, পণ্য সম্পর্কে বিভিন্ন ভোক্তাদের বিভিন্নভাবে তাদের সামনে উপস্থাপন করা হয়। উপস্থাপন করা হলে তখন ভোক্তারা পণ্য সম্পর্কে জানে, বোঝে এবং পণ্য কিনতে আগ্রহী হয়। এছাড়াও আবার কি করে? পণ্য, যেটা বলি যে বিপণন কি করে? নতুন পণ্য উৎপাদনেও সহযোগিতা করে। এটাকে বলে হচ্ছে যেমন আমরা আম, একটা নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত আম আমরা শুধু আম হিসাবে খেয়ে থাকি, কিন্তু এই আমটিকে যদি আমি অন্যভাবে একটু উপস্থাপন করি, আমের জেলি, আচার তৈরি করি, তাহলে কি হয়? ওই পণ্যটি কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায় এবং সারা বছরই মানুষ ব্যবহার করতে পারে। তাহলে এগুলো ছিল হচ্ছে আমাদের বিপণনের অর্থনৈতিক গুরুত্ব। এবার আমরা আসবো বিপণনের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিপণন কি ভূমিকা পালন করে থাকে। সামাজিক ক্ষেত্রে বিপণন অনেক ভূমিকা পালন করে থাকে। তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে কর্মসংস্থান। হ্যাঁ, বিপণন খুবই কর্মসংস্থান সৃষ্টি করে। দেখো, যখন আমরা বলেছি বিপণনের সংজ্ঞা কি বলেছিলাম, যে উৎপাদনের পূর্ব থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলী বিপণন করে থাকে। তো এখানে তোমার উৎপাদনের পূর্বে কাঁচামাল সংগ্রহ, তারপরে উৎপাদন, তারপরে বিক্রি, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার বিজ্ঞাপন, এই সমস্ত কাজগুলো কি কখনো কোনো একক ব্যক্তি করতে পারে? তো এইগুলো করতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের লোকের বিভিন্ন কর্মসংস্থানের সৃষ্টি হয়ে থাকে, বিভিন্ন ধরনের লোক নিয়োগ করতে হয়। বিভিন্ন ধরনের উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছাতে গেলে আমার এখানে যদি বিজ্ঞাপনের ব্যবস্থা করতে হয় সেখানেও লোক লাগে, আমার যদি পরিবহনের ব্যবস্থা করতে হয় সেখানেও লোক লাগে, আমার যদি চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছাতে গেলে আমার বিভিন্ন ধরনের পাইকার, খুচরা কারবারি এ সমস্তও লাগে। তাহলে দেখা যায় কি যে অনেক ধরনের কর্মসংস্থানের সৃষ্টি করে। এছাড়াও দেখো, যখন উৎপাদনের পরিমাণ বেড়ে যায়, মানে উৎপাদন যখন বৃহদায়তন হয়ে যায়, তখনও আবার অনেক লোকবলের প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রেও কি হয়? কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাহলে আমরা দেখতে পাই কি যে বিপণনটা প্রত্যেক ক্ষেত্রেই, মানে বিপণনের প্রত্যেকটা পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করে থাকে। এরপরে আছে জীবনযাত্রার মান উন্নয়ন। হ্যাঁ, যখন কর্মসংস্থানের সৃষ্টি হয় তখন স্বাভাবিক নিয়মেই জীবনযাত্রার মান বেড়ে যায়। কারণ হচ্ছে কি, কর্মসংস্থান হলে মানুষের আয় বৃদ্ধি পায়, আর আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষের জীবনযাত্রার মানও বেড়ে যায়। এবং তোমার বিপণনের মাধ্যমে দেখা যাচ্ছে কি যে মানুষের চাহিদাও পরিবর্তন হয়। তখন হচ্ছে কি, একটা সময় যে আমার এখন আয় কম আছে, আমার এখন যে দ্রব্যের প্রতি চাহিদা থাকবে, যখনই ইনকাম বাড়ার সাথে সাথে তখন আবার চাহিদাও পরিবর্তন হয়ে যায়। তাতে বলা যায় কি যে বিপণন এই মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এরপরে হচ্ছে শিল্পায়ন। বিপণন শিল্পায়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ দেখো যে বর্তমান সময় প্রতিযোগিতামূলক বাজার, আর এই প্রতিযোগিতামূলক বাজারে পণ্য একটা বিপণনের মাধ্যমে বাজারে টিকে থাকতে গেলে বিপণন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যখন কোনো পণ্য বাজারে টিকতে চায় তখন প্রতিযোগী পণ্যকে মানে প্রতিযোগী পণ্যের থেকে অনেক বেশি সুবিধা প্রদান করে বাজারে টিকতে হয়। যখনই অনেক বেশি সুবিধা প্রদান করে বাজারে পণ্যটি টিকতে পারবে তখনই পণ্যটি কী হবে, পণ্যটি আস্তে আস্তে তার প্রসার লাভ করবে। আর এই প্রসার লাভ করার সাথে সাথে উৎপাদন বৃদ্ধি পাবে। উৎপাদন বৃদ্ধির সাথে শিল্পক্ষেত্রে নতুন নতুন শাখা প্রশাখায় হবে। এভাবে পণ্যের শিল্পায়নটা বেড়ে যাবে আর কি, উৎপাদন বেড়ে যাবে, বেড়ে গিয়ে শিল্পায়ন হবে। এরপরে আছে প্রতিযোগিতার সুফল। প্রতিযোগিতা বিশাল একটা সুফল আনে, আর এই প্রতিযোগিতা শুধুমাত্র হয় বিপণনের মাধ্যমে। দেখো যখন বাজারে প্রতিযোগী পণ্য আসে তখন স্বাভাবিক নিয়মেই কোনো কোম্পানি চাইবে কি আমার পণ্যটি ভালো হোক, আমি গুণে মানে পণ্যটিকে আরও বেশি ভালো করি। তখন কি হবে, তখন পণ্যটির মান এমনিতেই ভালো হয়ে যাবে। আবার কি হবে যে শুধু মান বাড়ালেই হবে না, পণ্যটিকে কম মূল্যে বাজারে ছাড়তে হবে, সেই চেষ্টাও করে কোম্পানি। তাহলে দেখা যায় কি পণ্যটি ভোক্তারা মানে মাঝখান থেকে ভোক্তারা অনেকটা সুবিধা পেয়ে যায়। এই প্রতিযোগিতার সুফলটা বেশি ভোগ করে হচ্ছে ভোক্তারা। তখন দেখা যায় কি যে অনেক কম মূল্যে অনেক ভালো পণ্য পাওয়া যায়। একটা সময় ছিল যখন আমরা চিনি ব্র্যান্ডের পণ্য বাটা কোম্পানি, একসময় বাটা কোম্পানি কিন্তু একক রাজত্ব করেছে। তখন বাটা ছাড়া সবাই ব্র্যান্ড বলতে চিনত কিন্তু বাটা কোম্পানিকে। তখন হচ্ছে কি ভালো হোক মন্দ হোক তখন কিন্তু সবাই ওই বাটার দোকানেই যেত এবং যে দাম চাইতো সেই দাম দিয়ে কিনতো। কিন্তু এখন কি হচ্ছে, বাজারে অনেক ব্র্যান্ডের ভালো ভালো পণ্য এসেছে, যে কারণে হচ্ছে কি মানুষ এটা পরখ করার সুযোগ পায়। আর সুযোগ পাওয়ার কারণে দেখা যাচ্ছে কি নিজেদের পছন্দ এবং নির্দিষ্ট মূল্য দিয়ে নির্দিষ্ট পণ্যটি কিনতে পারে। তাহলে প্রতিযোগিতার সুফলটা ভোক্তারাই বেশি ভোগ করে। আর এই প্রতিযোগিতা সৃষ্টি কাদের মাধ্যমে হয়, কিসের মাধ্যমে হয়, বিপণনের মাধ্যমে। এরপরে হচ্ছে ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি। আমরা বলেছি কি বিপণন কি করে, কর্মসংস্থান সৃষ্টি করে। যখন কর্মসংস্থান সৃষ্টি করে তখন কি হয়, ব্যক্তিগত আয় বৃদ্ধি পায়। আর যখন ব্যক্তিগত আয় বৃদ্ধি পায় তখন স্বাভাবিক নিয়মে জাতীয় আয় বৃদ্ধি পায়। ব্যক্তিগত আয় বৃদ্ধির সাথে সাথে জাতীয় আয়ও বেড়ে যায়। তাহলে দেখা যায় কি যে বিপণন যেমনি ব্যক্তিগত আয় ও জাতীয় আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে হচ্ছে সামাজিক বিপণন। বিপণন কিন্তু বিপণনের ক্ষেত্র অনেক লম্বা, একেবারে কি বলা চলে, আমরা তো বললাম যে সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া অবধি বিপণন ছাড়া আমরা চলতে পারি না। তেমনি বিপণন অনেক সামাজিক কাজও করে থাকে। যেমন হচ্ছে কি যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন কেমন পণ্যের সাথে দিয়ে থাকে, পরিবেশ সংরক্ষণ, ধূমপানে নিরুৎসাহিতকরণ, মাদকদ্রব্য বর্জন, আপনার শিশুকে টিকা দিন, এরকম ধরনের বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে থাকে। এগুলো হচ্ছে বিপণনের সামাজিক ক্ষেত্রে বিপণন এই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করে থাকে। তো আমাদের আজকের আলোচনার বিষয় ছিল হচ্ছে বিপণনের গুরুত্ব। আমরা গত ক্লাসে পড়েছিলাম বিপণন কি আর বিপণনের বৈশিষ্ট্য, আর আজকে পড়া হলো আমাদের হচ্ছে বিপণনের গুরুত্ব। বিপণনের গুরুত্ব সম্পর্কে আমাদের মোটামুটি একটু ধারণা হলো। এরপরে পরবর্তী ক্লাসে আমরা বিপণন নিয়ে আরও আলোচনা করব। আজ এই পর্যন্ত আমাদের ক্লাস। তোমরা সবাই ভালো থাকো, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।